হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা জয়েন্ট 2025 এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা বাকি কোশ্চেন গুলো সলভ করব, ঠিক আছে? পি এবং কিউ সংযুক্ত হয়ে দুটি যৌগ PQ2 ও PQ3 গঠন করে। যদি 1 গ্রাম PQ2 কে 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হয়, তবে হিমাঙ্কের অবনমন হয় 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। অপরদিকে 1 গ্রাম PQ3 কে 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলে হিমাঙ্কের অবনমন হয় 0.625 ডিগ্রি সেন্টিগ্রেড। পি এবং কিউ এর পারমাণবিক ভর হলো, এখানে আমাদের পি কিউ এর পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। দেখো এফ এর মানটা দেওয়া আছে 5.1 কেলভিন কেজি পার মোল, হলো। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে দেখো পি এবং কিউর কি করবো, পারমাণবিক ভরটা আমরা ধরে নেব। মনে করি পি এর পারমাণবিক ভর, পি এর পারমাণবিক গুরুত্ব মানে এক্স, আর কিউ এর পারমাণবিক গুরুত্ব ওয়াই, হলো। তাহলে দেখো আমাদের কার বার করতে হবে, পি কিউ2 আছে, তাহলে পি কিউ2 এর আমরা আণবিক গুরুত্ব বার করব। প্রথমে পি কিউ2 এর আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব কত হয়ে যাবে, পি এর হচ্ছে এক্স প্লাস কিউ এর ওয়াই। দেখো কিউ2 আছে তাই এখানে কি হয়ে যাবে 2y। একই রকম ভাবে পি কিউ3 এর আণবিক গুরুত্ব x প্লাস কি 3 আছে, তাহলে 3y, হলো। এখানে দেখো হিমাঙ্কের অবনমন বলা আছে, তা আমরা ডেল টি এফ সমান কি জানি, ডেল টি এফ সমান কে গুণিত এম, এটা হচ্ছে পি কিউ2 এর ক্ষেত্রে, হলো। তো ডেল টি এফ এর মানটা দেখো এখানে দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন কত হচ্ছে 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যদি আমরা বসাই ডেল টি এফ এর মানটা বসাচ্ছি 0.8, আর কে এফ এর মানটা দেখো 5.1 দেওয়া আছে, তাহলে এখানে হলো 5.1। এটা হচ্ছে মোলারিটি। এটা কিভাবে বার করবো, দেখো এখানে কি লেখা আছে, 1 গ্রাম PQ2 কে 51 গ্রামে বেঞ্জিন 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হয়। তাহলে 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত হয় কত গ্রাম PQ2, 1 গ্রাম PQ2। তাহলে এই গ্রামটাকে যদি আমরা মোলে নিয়ে যাই তো কত হয়ে যাবে, দেখো ওয়েট বাই আণবিক ওজন। তাহলে PQ2 এর কত হবে আণবিক গুরুত্ব x প্লাস 2y, তাহলে এখানে হয়ে গেলে x প্লাস 2y। এক হাজারে বার করব, 1000 গ্রামে কত হয়ে যাবে 1/51 ইন্টু x প্লাস 2y ইন্টু 1000। এটা হলো মোলারিটি। তাহলে এখানে মোলারিটির জায়গায় এটা আমরা ভ্যালুটা বসাবো 1000 বাই 51 ইন্টু x প্লাস 2y, হলো। দেখো এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে নিচে হয়ে গেল 10, 51 ক্যান্সেল, এই 10 এর সাথে একটা শূন্য ক্যান্সেল। এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই নিচে হয়ে গেল 10। দেখো এবার বজ্র গুণন গুণ করছি 8x প্লাস 8 দুগুণে 16y সমান 1000। এটা 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, হলো। এবার PQ3 এর ক্ষেত্রে দেখো সেম ডেল টি এফ সমান কে গুণিত এম। এখানে ডেল টি এফ এর মানটা কত দেওয়া আছে, দেখো PQ3 1 গ্রাম PQ3 কে 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলে হিমাঙ্কের অবনমন হয় 0.625 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা বসাবো 0.625, কে এফ এর মানটা দেওয়া আছে 5.1 ইনটু এম। এখানে এমটা আমাদের কত হবে, দেখো অনুরূপ হবে কি হবে, এখানে আমাদের 51 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত আছে 1 গ্রাম PQ3। তাহলে এটাকে যদি আমরা মোলে নিয়ে যাই তাহলে 1 বাই কত হয়ে যাবে x প্লাস 3y হচ্ছে PQ3 এর আণবিক গুরুত্ব। তাহলে এখানে হয়ে গেল x প্লাস 3y। তাহলে 1000 গ্রাম
কত হবে 1/51 ইন্টু এক্স প্লাস 3y ইন্টু 1000। তাহলে এখানে আমরা এম এর জায়গাতে ওই ভ্যালুটা বসাবো 1000/51 ইন্টু এক্স প্লাস 3y। এরপর দেখো এখানে 51 ক্যান্সেল, এখানে শূন্য, এই শূন্য ক্যান্সেল, এখানে দশমিকটা যদি তুলে দিই তাহলে হয়ে গেল আমাদের 1000। আমরা 125 দিয়ে কাটি কত হবে দেখো 5, আর এটা হচ্ছে 8, 125 আর 1000 হলো। এরপর দেখো কত হয়ে গেল অর 5x প্লাস 5 3 15 y সমান 8 ইন্টু এক্স মানে 800। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এরপর আমরা কি করব 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করব। এই দুটো সমীকরণকে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে কি হবে, এখানে আমাদেরকে x টাকে বাদ দিই যদি, তাহলে উপরটাকে আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে আর নিচটাকে পুরো নিচ 2 নম্বর ইকুয়েশনকে এর 8 দিয়ে গুণ করতে হবে। হলো, তাহলে কত পাচ্ছি দেখো, এখানে সমাধানটা করছে 8 ইন্টু 5 মানে 5 4 40x প্লাস 5 16 80y সমান 5000। হলো, এটা 3, এটাকে আবার 8 দিয়ে গুণ করছি তাহলে 5 8 40x প্লাস 8 15 120y সমান 8 8 64, এটা 4। তাহলে এখানে আমরা যদি ইকুয়েশন 3 - 4 করে দিই কি হয়ে যাবে, এখানে ভ্যালুগুলো চেঞ্জ, সরি সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো 40x ক্যান্সেল, 120 থেকে যদি আমরা 80 বিয়োগ করি তাহলে কত হয়ে গেল 40 - 40y, আর এখানে 6400 থেকে 5000 বিয়োগ মানে -1400, মাইনাস মাইনাস ক্যান্সেল, y সমান কত হয়ে যাবে 1400/40, 4 3 12, 35 হলো। তাহলে y এর মানটা আমরা কত পেলাম 35। এখানে আমরা x এর মানটা বসাচ্ছি 1 নাম্বার সমীকরণে 8x প্লাস 16y সমান 1000 আছে। তাহলে y এর মানটা যদি বসাই তো কত হবে দেখো, x প্লাস 16 ইন্টু 35 সমান 1000। গুণ করলে হবে 560 1000 और 8x সমান 1000 মাইনাস 560 और x সমান কত আসছে দেখো 5 8 40, 5 8 40, 55। দেখো আমরা x এর মানটা কত পেলাম 55 আর y এর মানটা 35। তাহলে দেখবো কোথায় আছে আমাদের অপশনে, দেখো অপশন ডি তে আছে আমাদের 55 আর 35। তাহলে এটা হয়ে যাবে, ডিটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এর পরের কোশ্চেন দেখো, দেখো নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে AgCl এর দ্রাব্যতা ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ঠিক আছে, একে দেখো আছে H2O, 2 আছে 1m NaCl, 3 দেখো 1m CaCl2 আর 4 আছে 1m NaNO3 এর জলীয় দ্রবণ। হলো, দেখো এখানে কি হয় AgCl এর NaNO3 এর সাথে সহজে দ্রবীভূত হয়, তাহলে দ্রাব্যতা সবচেয়ে বেশি কার হবে এখানে NaNO3 এর। এখানে লিখছি দেখো NaNO3। তারপরে দেখো এখানে AgCl এর সাথে NaCl, এটা Cl, এটা Cl2, এখানে কিন্তু আমাদের কোনো Cl নেই, তাহলে Cl এর সংখ্যা এখানে কত আছে 0, এখানে Cl এর সংখ্যা আছে 1, এখানে Cl এর সংখ্যা আছে আমাদের 2। হলো, কমন আয়ন ইফেক্টের জন্য কি হবে দেখো, যার কমন আয়ন ইফেক্টের মান বেশি হয় তার দ্রাব্যতা কম হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কোনো Cl নেই, তাহলে এরপরে দ্রাব্যতা কার বেশি হবে H2O এর হবে। তাহলে এখানে হয়ে গেল এরপর H2O। এরপর এখানে NaCl এর একটা ক্লোরিন পরমাণু থাকায় এরপর দ্রাব্যতা NaCl এর হবে।
তাহলে এরপর হয়ে গেল আমাদের NaCl। তারপরে দেখো এখানে CaCl2 আছে, মানে এর কমন আয়ন ইফেক্টের মান বেশি, কমন আয়ন ইফেক্টের মান বেশি হয়, এর দ্রাব্যতা কম, তাই সব শেষে আমাদের দ্রবীভূত কি হবে? CaCl2। দেখো এই আমাদের এই অপশনটা কোথায় আছে? অপশন ডি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, এর পরের কোশ্চেন দেখো, কোন একটি তীব্র অ্যাসিডের দুটি দ্রবণ এ এবং বি যাদের পিএইচ যথাক্রমে 6 এবং 4 সম আয়তনে মিশ্রিত করে একটি নতুন দ্রবণ প্রস্তুত করা হলো। নতুন দ্রবণ পিএইচ এর সীমা হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে পিএইচ দেওয়া আছে কত, এর পিএইচ এর মান দেওয়া আছে 6, তাহলে একে যদি আমরা লগ করি, মাইনাস লগ অফ H প্লাস সমান 6, और এখানে দেখো এটা 10 বেশি আছে, তাহলে H প্লাস সমান কি পেয়ে যাব? 10 টু দি পাওয়ার মাইনাস 6 হলো। একই রকম ভাবে বি এর পিএইচ এর মান কত দেওয়া আছে? এটা এর ক্ষেত্রে বি এর দেওয়া আছে পিএইচ এর মান 4, তাহলে এখানে আমরা H প্লাস সমান কত পাবো? 10 টু দি পাওয়ার মাইনাস 4 হলো। তো দেখো এই দুটি অ্যাসিডের মিশ্রণের যখন আমরা মোলারিটি বার করব, তখন সূত্র কি হচ্ছে? সূত্র হচ্ছে দেখো M ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2 বাই V1 প্লাস V2, এটা হচ্ছে সূত্র। এবারে দেখো M1 এর মানটা কত দেওয়া আছে? M1 দেখো এখানে পিএইচ এর মান আছে 6, তাহলে এটাই হবে আমাদের M1 10 টু দি পাওয়ার মাইনাস 6টা এর ভ্যালুটা, আর এখানে হয়ে গেল আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু V1। আর এখানে দেখো সম আয়তনে মিশ্রিত করে বলা আছে, সম আয়তনে মানে আয়তন সমান, এখানে আমরা লিখতেই পারি V1 ইকুয়ালস টু V2। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমি V2 এর জায়গায় এরপর V1 টা এখানে লিখে দিচ্ছি প্লাস M2 এর মানটা বসানোর পর V2 এর জায়গায় আমি V1 লিখে দেবো। ঠিক আছে, M2 এর মান কোনটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 টা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইনটু V1 বাই V1 প্লাস V2 এর জায়গায় আবার V1 হলো। এখানে দেখো তাহলে এখান থেকে যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 4 V1 কমন নিয়ে নিই একবারে, তো কি হবে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 4 যদি কমন নিই মাইনাস 4, আর এখানে দেখো দুটারে V1 আছে, তাহলে এখানে V1 টাও কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকলো 10 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই V1 প্লাস V1 সমান 2V1, তাহলে কত থাকছে দেখো এখানে V1 ক্যান্সেল হলো। তাহলে দেখো এরপর কি আছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে, M ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাকে আমি কি করে দিচ্ছি 1/100, আর এখানে বাই 2 আছে সেটাকে নিজে 2টা লিখে দিচ্ছি, আর এখানে প্লাস 1 হলো। এরপর দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 4/2, এখানে হয়ে গেল 100, 1 প্লাস 100 টু দি পাওয়ার মাইনাস 4/2, তাহলে এখানে হয়ে গেল ইন্টু 100 1/100। এরপর দেখো এখানে যদি 100 টা উপর উঠে যায়, 100 মানে 10 এর স্কয়ার, ওটা যদি উপর উঠে যায় তাহলে এটা কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 2 মানে মাইনাস 6 হয়ে যাবে। তারপর দিচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু কি থাকলো এখানে আমাদের 101/2, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 50.5। দেখো এখানে যদি এটাকে আমরা লগ আমাদের কি বলেছে পিএইচ এর সীমা কত হবে বার করতে বলেছে, তাহলে যদি এখানে আমরা লগ দিই কি হবে দেখো, পিএইচ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব মাইনাস লগ অফ, দেখো আমরা লগ m ইনটু n সমান সূত্র কি জানি লগ m প্লাস n, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ডাইরেক্ট মাইনাস লিখে দিচ্ছি লগ অফ 50.5
এরপর ভ্যালুটা দেখো -6টা এই সাইড চলে আসবে, এখানে আগে থেকে একটা -1 আছে, তাহলে -1 সেটা প্লাস হয়ে গেল। তো এখানে -6টা যদি সামনে চলে আসে তাহলে +6 হয়ে যাবে। আর log 10 এর মান 1 মাইনাস log 50.5 এর মান হচ্ছে 1.7। এখান থেকে ভ্যালুটা কত হচ্ছে দেখো 4.3। ওকে, তাহলে দেখো এই ভ্যালুটা আমাদের কতর মাঝে আছে, এখানে দেখো 4.3 মানটা 4 আর 5 এর মধ্যে আছে। দেখো অপশন সি তে আছে 4 এবং 5 এর মধ্যে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এর পরের কোশ্চেন দেখো 61। এখানে দেখো বোরনের ভর সংখ্যা দেওয়া আছে 10 আর হিলিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে 4। ঠিক আছে, তাহলে টোটাল ভর সংখ্যা কত হলো 10 + 4 14। এখানে একটা নিউট্রনের ভর সংখ্যা দেওয়া আছে 1, তাহলে 14 থেকে 1 বিয়োগ হলে বাকিটা আমাদের থাকবে 13, এর ভর সংখ্যা হয়ে যাবে 13। এরপর দেখো এখানে পারমাণবিক সংখ্যা বোরনের 5 আর হিলিয়ামের 2, মানে 5 + 2 7। তাহলে এখানে 0 আছে যেহেতু, তাহলে এখানে আমাদের 7 ই দিতে হবে। তাহলে দেখো এই মৌলটা আমাদের কোথায় আছে, অপশন বি তে আছে 7 and 13, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো ইউরোপিয়াম এবং গ্যাডোলিয়ামের সাধারণ স্থায়ী জারণ স্তর যথাক্রমে। ঠিক আছে, দেখো ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে, ইউরোপিয়াম হচ্ছে 63 পারমাণবিক সংখ্যা, হলো এন কত হয়ে যাবে জেনন 54 আর 4f 5d 6s 6s এর দুটো 54 2 56, আর এটাতে চলে আসবে 0 আর এটা 7, হয়ে গেল আমাদের 63। হলো, এরপর দেখো কি আছে আমাদের গ্যাডোলিনিয়াম, এর হচ্ছে 64। তা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয়ে যাবে জেনন 54 4f 5d 6s2, তাহলে এটা দুটো, এখানে f এ আসবে আমাদের 7 আর এটাতে 1। হলো, তাহলে দেখো এখান থেকে 4f7 মানে f7 দেখা, এটা কি হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ সুস্থায়ী। তাহলে এরপর দেখো বাইরের কক্ষপথে কি আছে 6s2, এখানে s2 থেকে এই দুটো ইলেকট্রন কি হবে বার হয়ে যাবে, সহজে বার হবে। তাহলে সহজে যেহেতু দুটো ইলেকট্রন বার হচ্ছে তাই স্থায়ী জারণ সংখ্যা কত হবে +2। এরপর দেখো গ্যাডোলিয়ামের ক্ষেত্রে দেখো দেখো এখানে 4f7, এটাতেও সেম, f7 কি আছে অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ, তাই এখান থেকে আমাদের ইলেকট্রন বার হবে না সহজে। এরপর দেখো 6s থেকে দুটো ইলেকট্রন বার হয়ে যাবে, তারপর আমাদের d তে একটা ইলেকট্রন আছে এটাও আমাদের বার হয়ে যাবে, তাহলে 2 + 1 তিনটা ইলেকট্রন বার হবে সহজে। তাহলে এর স্থায়ী জারণ স্তর হলো +3, তাহলে +2 +3। দেখো আমাদের অপশন সি তে +2 এবং +3 আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো নিচের কোন হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল হতে পারে। ঠিক আছে, তো দেখো অপশন এ তে কি আছে CHO, আছে কার্বন। এরপর অপশন বি তে আছে NHO, এখানে আছে নাইট্রোজেন। এরপর সি তে দেখো আছে OHO অক্সিজেন, আর ডি তে আছে OHF ফ্লুরিন আছে। ঠিক আছে, তো দেখো আমরা তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি জানি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম হচ্ছে ফ্লুরিনের সবচেয়ে বেশি হয়, তারপর হয় অক্সিজেনের, তারপর নাইট্রোজেন, তারপর কার্বনের। ঠিক আছে, তো এখানে কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় এর হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের অপশন এতেই আছে CHO, মানে কার্বন পরমাণু আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এর পরের কোশ্চেন দেখো H+ এর বন্ধন ক্রম হলো, তো দেখো H এর ইলেকট্রন সংখ্যা কত আছে 2 আর H+ এর হচ্ছে 0, তাহলে 2 + 0 সমান ইলেকট্রন সংখ্যা কত পেলাম 2। এর 2 এর ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো ইলেকট্রন বিন্যাস σ1s2 আর সিগমা স্টেরিক 1s0। হলো, তাহলে এখান থেকে আমরা বন্ধন ক্রম মানে কি বন্ড অর্ডার, বন্ড অর্ডারের সূত্র কি জানি আমরা, বন্ড অর্ডার সমান NB - NA।
ঠিক আছে, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। এখানে যদি বন্ডিং ইলেকট্রন সংখ্যা কত আছে, 2 আছে, তাহলে 2 মাইনাস অ্যান্টি বন্ডিং 0 বাই 2, মানে কত হয়ে গেল 2/2 সমান 1 হলো। 1 কোথায় আছে আমাদের, দেখো অপশন এ তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, XeO F2 অণুতে জেননের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এবং সংকরায়ন হলো। ঠিক আছে, তো দেখো কি আছে XeO F2, তাহলে দেখো জেননের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8, অক্সিজেনের হচ্ছে 6 প্লাস F2 ফ্লোরিনের একটা হচ্ছে 7, এখানে দুটো আছে তাই 2 × 7, তাহলে কত হলো দেখো 8 আর 6 14 প্লাস 7 দুগুণে 14, তাহলে এখানে হয়ে গেল 28। একে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 × 8 = 24 প্লাস 24 আর 4 = 28, বা একে 2 দিয়ে ভাগ করব তাহলে কত হবে দেখো 3 + 2 সমান হয়ে গেল 5। 5 হলে আমরা সংকরায়ন কি জানি, sp3d। এখানে দেখো এই 3টা হচ্ছে বন্ড পেয়ার আর এটা হচ্ছে লোন পেয়ার এলপি। তো এখানে আমাদের কি বলেছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা মানে কি হচ্ছে লোন পেয়ার 2, তাহলে এখানে আমাদের লোন পেয়ার কত আছে 2, দেখো 2 কোথায় আছে আমাদের অপশন ডি তে, আর sp3d সংকরায়নটাও আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, এই যে দেখো ভিএসপিআর থিওরি, হাইড্রোজেন বন্ড, বন্ড অর্ডার নির্ণয়, এই রিলেটেড আমাদের ভিডিও দেওয়া আছে আগে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো চ্যানেলে গিয়ে, সেখান থেকে এই কোশ্চেনগুলো কমন এসেছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো, দেখো কি বলেছে, O2 অণুর 4 ইলেকট্রন বিজারিত রূপ কি। ঠিক আছে, তাহলে দেখো অপশন এ তে আছে কি সুপার অক্সাইড, সুপার অক্সাইড মানে আমরা কি জানি O2-, এটা হচ্ছে সুপার অক্সাইডের সংকেত। অপশন বি তে আছে দেখো পারক্সাইড, পারক্সাইড কি হচ্ছে O2-2-, এটা হচ্ছে পারক্সাইডের সংকেত। এরপর দেখো সি তে আছে অক্সাইড, অক্সাইড কি হচ্ছে O2-, এটা হলো অক্সাইডের সংকেত। আর অপশন ডি তে আছে দেখো ওজোন মানে O3 হলো। তাহলে দেখো O2 অণু মানে O2 অণুর সাথে 4 ইলেকট্রন বিজারিত হবে, 4টা ইলেকট্রন যুক্ত হয়ে যাচ্ছে প্লাস 4 ইলেকট্রন, তাহলে কি হবে দেখো 2O2-, এখানে দুটো অক্সিজেন আর 4টা ইলেকট্রন আছে, 2 দুগুণে 4টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি O2- আছে, O2- কি হচ্ছে অক্সাইডের সংকেত, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, প্রমাণ তাপমাত্রায় এবং চাপে 0.36 গ্রাম জলের এক ফোঁটাতে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে 0.36 গ্রাম H2 তে মানে জলে অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা, তাহলে মোলে যদি করি তো কি হয়ে যাবে দেখো, তাহলে মোল সংখ্যা সমান আমরা কি জানি, n সমান ওয়েট বাই আণবিক ওজন m হলো। তাহলে এখানে ওয়েট কত আছে আমাদের 0.36 গ্রাম, আর H2 এর আণবিক গুরুত্ব হচ্ছে 18, তো মোল। এরপর দেখো এটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি হবে, নিচে 100 চলে আসবে, 18 দুগুণে 36, ঠিক আছে 2/100 মোল। দেখো এখানে 2/100 মোল আছে, একে যদি আমরা সংখ্যায় নিয়ে যাই তাহলে কি করতে হবে, এখানে 1 মোল সমান কি হচ্ছে 6.022 × 10⁻23t, তাহলে ওকে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো 2/100 × 6.022 × 10⁻23t হলো। এরপরে দেখো এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 0 0, 6 দুগুণে 12। এরপর দেখো 100 কে যদি উপরে উঠাই তাহলে 10⁻2 হয়ে যাবে, -2 থেকে যদি আমরা 23 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয়ে যাবে 21
হলো। এখানে দেখো অপশনে কিন্তু আমাদের কি আছে 22 আছে, তাহলে একে কি করব আমরা এক ঘর দশমিকটাকে আগে করে দেব, তাহলে 1.2044 ইন্টু 10⁻22 তো টি। দেখো H2 অণুর H2O অণু একটি অণুতে একটি অক্সিজেন পরমাণু আছে, তাই H2 এর অনুসংখ্যা অক্সিজেনের পরমাণুর সংখ্যার সঙ্গে সমান হবে। ঠিক আছে, H2 এর অনুসংখ্যা যত হবে সেটাই অক্সিজেনের পরমাণু সংখ্যা হবে। তাহলে দেখো অক্সিজেনের পরমাণু আমাদের জিজ্ঞেস করেছে, তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার 1.2044 ইন্টু 10⁻22 দেখো অপশন বি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, B2H6 এ প্রান্তীয় এবং ব্রিজিং হাইড্রোজেনের সংখ্যা হলো যথাক্রমে। তো দেখো B2H6 এর গঠন আকৃতি কেমন হবে, B2 মানে দুটো বি হলো, H6 হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, চারটা হাইড্রোজেন হয়ে গেছে। এরপর আর দুটো হাইড্রোজেন আছে এরকম ভাবে আর এরকম ভাবে। তাহলে দেখো এখানে এগুলো হচ্ছে ব্রিজিং হাইড্রোজেন, এই মাঝে যেগুলো থাকে সেগুলো হলো ব্রিজিং হাইড্রোজেন। আর প্রান্তীয় হাইড্রোজেন বলেছে, তো প্রান্তীয় হাইড্রোজেন কোনগুলো, যেগুলো প্রান্তে আছে হাইড্রোজেনগুলো এগুলো কটা আছে, টোটাল 4টা। তাহলে দেখো প্রান্তীয় হাইড্রোজেন কটা পেলাম আমরা 4, আর ব্রিজিং হাইড্রোজেন পেলাম 2, তাহলে 4 আর 2, 4 2 কোথায় আছে আমাদের অপশন এ তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি পরাচুম্বকীয়। ঠিক আছে, তো দেখো পরাচুম্বকীয় মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক, তো যাদের ইলেকট্রন সংখ্যা জোড় থাকে বা যুগ্ম থাকে সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর যাদের ইলেকট্রন সংখ্যা অযুগ্ম তারা প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। তো দেখো এখানে কি আছে, অপশনটিতে আছে আমাদের SO2, সালফারের ইলেকট্রন সংখ্যা আছে 16, আর অক্সিজেনের একটা হচ্ছে 8, O2 আছে তাই 8 দুগুণে 16, তাহলে এখানে হয়ে গেল কত 32। তাহলে দেখো এটা কি আছে, যুগ্ম আছে তাই এটা ডায়াম্যাগনেটিক, পরাচুম্বক নয়। এরপর দেখো SiO2 সিলিকনের হচ্ছে 14 প্লাস অক্সিজেনের দুটো আছে তাই হয়ে গেল এটাও 16, 8 দুগুণে 16, টোটাল পেলাম 30, এটাও যুগ্ম ডায়াম্যাগনেটিক। এরপর দেখো অপশন ডি তে CO2 আছে, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 8 দুগুণে 16, তাহলে এটা হয়ে গেল 28, এটাও আছে আমাদের যুগ্ম ডায়াম্যাগনেটিক। এরপর NO2 নাইট্রোজেনের দেখো 7 প্লাস অক্সিজেনের 8 দুগুণে 16, 16 আর 7 হয়ে গেল 23, এখানে দেখো এটা আছে আমাদের অযুগ্ম, অযুগ্ম হওয়া এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচুম্বকীয় প্রকৃতির, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, এরপরের কোয়েশ্চেন দেখো, N2 কে NH3 তে বিজারিত করতে কয়টি ইলেকট্রনের প্রয়োজন। ঠিক আছে, তো N2 কে কোথায় বিজারিত করতেছে, NH3 তে হলো। দেখো N2 এখানে নাইট্রোজেন আমাদের দুটো আছে, এখানে নাইট্রোজেন একটা আছে, তাই এখানে আমরা কি করব আগে একটা 2 কে দিয়ে দেবো হলো। এখানে N2 অণুর জারণ সংখ্যা কত হচ্ছে 0, হাইড্রোজেনের হচ্ছে +1 তাহলে 3, তাহলে এখানে নাইট্রোজেনের কত হয়ে যাবে -3। তো কোথায় গেছে জারণ স্তর 0 থেকে -3 তে। ঠিক আছে, তাহলে একটা নাইট্রোজেনকে বিজারিত করতে ইলেকট্রন কটা লেগেছে 3টা। তো এখানে দেখো আমাদের দুটো নাইট্রোজেন আছে, তাহলে দুটো নাইট্রোজেনকে বিজারিত করতে কত লাগবে 3 × 2 সমান 6টি ইলেকট্রনের প্রয়োজন। ওকে, দেখো কোথায় আছে আমাদের অপশন ডি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি।